জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের আজকের এই ক্লাসে যে সকল শিক্ষার্থী, আমার সম্মানিত অভিভাবক, আমার সহকর্মী এবং এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন, সকলকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি ক্লাস শুরুতেই পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আমাকে আজকে এই ক্লাসটি করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থী, আজকে দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের অষ্টম অধ্যায় মানব বসতি বিষয়ে কিছু আলোচনা আমি এখানে উপস্থাপন করব। আলোচনার প্রথমেই থাকবে মানব বসতি বলতে আমরা কি বুঝি বা কাকে বলে। বসতি স্থাপনের নিয়ামকগুলো নিয়ে আলোচনা করা হবে। ভূপ্রকৃতি, পানীয় জলের সহজলভ্যতা, মাটি, প্রতিরক্ষা, পশুচারণ এবং যোগাযোগ। এরপরে আমরা যে আলোচনাটা করব সে হলো বসতির ধরন, গ্রামীণ বসতি, নগর বসতি। এরপরে যে আলোচনাটি আমরা এখানে করব সেটি হলো গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস, গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি, রৈখিক বসতি। এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমি শিক্ষার্থী বন্ধুদের অনুরোধ করব তোমাদের পাঠ্যপুস্তক সাথে নেওয়ার জন্যে। পাঠ্যপুস্তকের 126 পৃষ্ঠায় এই অষ্টম অধ্যায় রয়েছে। আলোচনার শুরুতেই প্রথমেই মানব বসতি। একটি নির্দিষ্ট স্থানে মানুষ যখন স্থায়ীভাবে বসবাস করে, তখন তাকে বলা হয় মানব বসতি। একটি নির্দিষ্ট স্থানে যখন মানুষ স্থায়ীভাবে বসবাস করবে তখন আমরা তাকে বলবো মানব বসতি। মানুষ প্রাকৃতিক অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্যে বসতি গড়ে তোলে। অনুকূল পরিবেশকে, প্রাকৃতিক যে অনুকূল পরিবেশ, সেই অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্যে মানুষ তার বসতি স্থাপন করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে আলোচনাটি করব সেটি হলো মানব বসতির নিয়ামক কি নিয়ামকের ভিত্তিতে মানব বসতি গড়ে ওঠে, এই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। মানব বসতির
নিয়ামক। মানব বসতি স্থাপনের নিয়ামক। বসতি স্থাপনের নিয়ামক। প্রিয় শিক্ষার্থী, কি কি কারণে বসতি গড়ে ওঠে, কোন কোন প্রেক্ষাপটে বসতি গড়ে ওঠে, সেগুলো নিয়ে এখন আলোচনা। প্রথমেই আমরা যে আলোচনাটি করব সেটা হলো ভূপ্রকৃতি। মানুষ এই মানব বসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। যে স্থানটি সমতল ভূমি, যে স্থানটি এটি হলো সমতল ভূমি। আর এটি হলো পার্বত্য ভূমি। সঙ্গত কারণেই মানুষ বসতি স্থাপনের ক্ষেত্রে এই সমতল ভূমিকে বেছে নেয়, কারণ সমতল ভূমি জীবন ধারণের পক্ষে সহায়ক। জীবন পরিচালনা করার পক্ষে সমতল ভূমি সহায়ক। পার্বত্য ভূমি সমতল ভূমি অপেক্ষা ততটা সহায়ক নয়, যার ফলে মানুষ যখন বসতি স্থাপন করে তখন সমতল ভূমিকেই প্রাধান্য দেয়। যেমন আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে বসতি রয়েছে, সেই বসতির তুলনায় সমতল ভূমির বসতির ঘনত্ব বেশি। তাহলে আমি মনে করি যে আমাদের যে প্রথম নিয়ামক ভূপ্রকৃতি, এটা তোমাদের কাছে অনেকটাই পরিষ্কার। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো পানীয় জলের সহজলভ্যতা। পানীয় জলের সহজলভ্যতা। প্রিয় শিক্ষার্থী, জীবন ধারণের ক্ষেত্রে জল বা পানি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ যখন বসতি স্থাপন করে তখন এই বিষয়টি তারা ভেবে দেখে যে আমি যে এখানে বসতি স্থাপন করব সেখানে পানীয় জলের সহজলভ্যতা রয়েছে কিনা, জলের প্রাপ্যতা রয়েছে কিনা, সেটা তারা লক্ষ্য করে। যেমন মরুময় বা উপমরুময় যে অঞ্চল, সেই অঞ্চলে যেখানে ঝর্ণা রয়েছে বা প্রাকৃতিক কূপ রয়েছে, সেই অঞ্চলটাকে ঘিরে কিন্তু মানুষ বসবাস করে, কারণ সেখানে পানীয় জলের সহজলভ্যতা রয়েছে। ঠিক আগের যে আলোচনা আমার ছিল যে পার্বত্য ভূমি নিয়ে যে কথাটি আমি বলেছি, পার্বত্য ভূমিতেও কিন্তু পানীয় জলের সহজলভ্যতা থাকে না, এটাও কিন্তু একটা বিষয়। তাহলে আমাদের যে জিনিসটি লক্ষ্য করতে হবে সেটি কি, যে পানীয় জলের যেখানে সহজলভ্যতা রয়েছে সেখানে মানুষ বসতি স্থাপন করে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের যে বিষয় সেটা হলো মাটি। মাটি এখন মানুষ সমতল ভূমিতে বসবাস স্থাপন করল,
কিন্তু সেই সমতল ভূমিটি যদি উর্বর না হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু জীবন ধারণ করা জটিল হয়ে দাঁড়াবে। এই বিষয়টিও লক্ষ্য করার বিষয় রয়েছে যে যেখানে মাটি উর্বর সেখানে পঞ্জীভূত বসতি স্থাপিত হয়, পঞ্জীভূত জনবসতি স্থাপিত হয়। আর যেখানে মাটি অনুর্বর সেখানে বিক্ষিপ্ত জনবসতি স্থাপিত হয়। কারণ যেখানে অনুর্বর সেখানে সহজেই খাদ্যশস্য গাছপালা জন্মগ্রহণ করে না, আর যেখানে উর্বর সেখানে সহজেই খাদ্যশস্য গাছপালা মানুষের সহায়ক জীবন ধারণের সহায়ক যে খাদ্যশস্য যে গাছপালাগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে সহজেই লাগানো যায় এবং সেখান থেকে সেই ব্যাকআপটা পাওয়া যায়। এই জন্যে এই বিষয়টি খুবই জরুরি যে যেখানে উর্বর ভূমি রয়েছে সেখানে পঞ্জীভূত জনবসতি স্থাপিত হয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো প্রতিরক্ষা, সিকিউরিটি। প্রতিরক্ষা। প্রিয় শিক্ষার্থী প্রাচীনকালের ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা লক্ষ্য করব যে যেখানে প্রতিরক্ষা রয়েছে, মানব বসতির প্রতিরক্ষা রয়েছে বা প্রতিরক্ষার সুবিধা রয়েছে, সেখানে কিন্তু পঞ্জীভূত জনবসতি গড়ে উঠেছে এবং সেখানেই কিন্তু সেটাকে ঘিরেই কিন্তু মানুষ সেখানে বসবাস করছে বা করেছে। এখনও কিন্তু তাই। মানুষ যখন বসতি স্থাপন করে তখন তাকে এই বিষয়টি ভেবে দেখতে হয় যে আমি এখানে যে বসবাস করব, আমার সিকিউরিটি বা আমার প্রতিরক্ষা যে সুবিধা, সেই সুবিধাগুলো আমার এখানে রয়েছে কিনা। কারণ প্রাচীনকালে কিন্তু তোমার আত্মরক্ষার যে আধুনিক যন্ত্রপাতি বা অস্ত্রশস্ত্র সেটা কিন্তু ছিল না। তাহলে প্রতিরক্ষাও একটি নিয়ামক, জনবসতি স্থাপনে প্রতিরক্ষাও একটি নিয়ামক। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো পশুচারণ। প্রিয় শিক্ষার্থী, পশুচারণ হচ্ছে একটি জীবন জীবিকা। পশুচারণ হচ্ছে একটি জীবন জীবিকা যেখানে পশুচারণের সুবিধা রয়েছে, যে এলাকাগুলোতে পশুচারণের সুবিধা রয়েছে সেখানে ছড়ানো বসতি লক্ষ্য করা যায়। মানুষের বসবাসের সুবিধার্থে, কাজের সুবিধার্থেই সেখানে ছড়ানো বসতি গড়ে ওঠে। তাহলে যেখানে পশুচারণের সুবিধা রয়েছে সেখানেও কিন্তু জনবসতি গড়ে উঠতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে জনবসতি যে নিয়ামকগুলি, সেই নিয়ামকগুলির সর্বশেষ নিয়ামক হল যোগাযোগ। যোগাযোগটা কি? যোগাযোগটা হচ্ছে যে, প্রিয় শিক্ষার্থী, যোগাযোগটা হচ্ছে যে জায়গায় আমি বসতি স্থাপন করব সে জায়গার সাথে সেই অঞ্চল বা সেই এলাকা বা সেই দেশের আরও অন্যান্য যে জায়গা রয়েছে সেই জায়গার সাথে কতটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা রয়েছে, কতটা ভালো যোগাযোগ ব্যবস্থা রয়েছে, এই বিষয়টি জনবসতি গড়ে ওঠার পিছনে নিয়ামক হিসাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই দেশে আমরা বলি নদীমাতৃক বাংলাদেশ।
এক সময় নদীকে কেন্দ্র করে, এখনও নদীকে কেন্দ্র করে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছিল। এখনও তোমার আমাদের দক্ষিণাঞ্চলের যে নদীগুলো রয়েছে সেই নদীকে কেন্দ্র করেই কিন্তু তোমার যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে, এবং এই যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার কারণে তোমার সেইখানে জনবসতি গড়ে উঠেছে। আরও একটু বিষয় রয়েছে যে সমতল ভূমিতে যাতায়াতের সুবিধা রয়েছে। কোনো না কোনো কারণেই একটি সমতল ভূমিতে যাতায়াতের ব্যবস্থা থাকে, কোনো না কোনো ভূমিতে সমতল ভূমিতে যাতায়াতের ব্যবস্থা থাকে, সুবিধা থাকে, যার ফলে সেখানে জনবসতি গড়ে ওঠে। মানুষ যখন জনবসতি গড়ে তোলে তখন এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য করে যে আমি যে জায়গায় জনবসতি বা যে জায়গায় আমি থাকব সেই জায়গার সাথে অন্যান্য স্থানের যোগাযোগের অবস্থাটা কেমন। যেখানে ভালো যোগাযোগ রয়েছে সেখানে কিন্তু মানুষের বসতি, পঞ্জীভূত জনবসতি গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বসতি ধরন। আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বসতির ধরন। বসতির ধরনের প্রথম যে বসতির ধরনটি হচ্ছে সেটা হলো গ্রামীণ বসতি। গ্রামীণ বসতি। প্রিয় শিক্ষার্থী, আমাদের বসতির ধরনের প্রথম বসতি হলো গ্রামীণ বসতি। আসলে গ্রামীণ বসতি এটা গড়ে ওঠে কৃষিকে কেন্দ্র করে, কৃষির উপর নির্ভর করেই গ্রামীণ বসতি গড়ে ওঠে। এই গ্রামীণ বসতি গড়ে উঠতে পারে কয়েকটি ভাবে গড়ে উঠতে পারে। বিক্ষিপ্ত হতে পারে, বিচ্ছিন্ন হতে পারে এবং গোষ্ঠীবদ্ধ হতে পারে। গ্রামে যেহেতু অনেক ল্যান্ড রয়েছে, জমি রয়েছে, এই জমিগুলোর কারণে জনবসতি বিক্ষিপ্ত হতে পারে, বিচ্ছিন্ন হতে পারে, আবার কোনো কোনো জায়গায় গোষ্ঠীবদ্ধও হতে পারে। আরেকটা বিষয় রয়েছে যে আমাদের গ্রামের যে ঘরবাড়ির যে নির্মাণ উপকরণ, আগে গ্রামের বাড়িতে বা গ্রামে ঘরবাড়ির যে নির্মাণ উপকরণ ব্যবহৃত হইতো সেটা হলো বাঁশ, কাঠ, এই ছন, এইগুলো দিয়েই মানুষ গ্রামের জনবসতির যে নির্মাণ সামগ্রী বা ঘরবাড়ির যে নির্মাণ সামগ্রী এগুলো ব্যবহার করত। বর্তমানে এটা একটু ডেভেলপ হয়েছে, উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের কারণে সেখানে কি ব্যবহার হচ্ছে, সেখানে কাঠ ব্যবহার হচ্ছে, টিন ব্যবহার হচ্ছে এবং আধা পাকা বাড়ি ব্যবহার হচ্ছে। আগে যেটা হতো ছনের বাড়ি, মাটির বাড়ি, কাঠের বাড়ি, এইগুলো হতো। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার আধা পাকা কাঠ, টিন, সিমেন্ট, বালু এইগুলো দিয়ে আমাদের গ্রামীণ যে বসতি সেই বসতি গড়ে উঠছে। আরেকটি বিষয়, একটা গ্রামে কিন্তু দেখা যাবে যে তোমার দোচালা বাড়ি, এইটা হলো দোচালা বাড়ি, দুই দিকে চাল, এদিকে দুই দিকে চাল, এটা হলো দোচালা বাড়ি থাকবে। আবার চারচালা বাড়িও থাকতে পারে, চারচালা বাড়িও থাকতে পারে, চারচালা বাড়িও থাকতে পারে, এদিকে চাল, চারচালা বাড়িও থাকতে পারে, থাকে। গোয়াল ঘর থাকে,
গোয়াল ঘর থাকে, এখানে গরু থাকার ঘর থাকে, গরু থাকার এনে গরু থাকবে, এখানে গরু থাকবে, গরু থাকার ঘর থাকবে। আবার এই যে ঘর বাড়ির সামনে উঠান থাকবে, এখানে উঠান থাকবে, এখানে উঠান থাকবে, ঘর বাড়ির সামনে এখানে উঠান থাকবে, গাছপালা থাকবে। এইভাবে গ্রামীণ বসতি গড়ে ওঠে। আর এই তোমার এই যে গ্রামীণ বসতির মূল এটাই হচ্ছে মানে কৃষিকে অবলম্বন করেই গ্রামীণ বসতির সার্বিক ব্যবস্থাটা গড়ে ওঠে। যেমন যখন ক্ষেতের থেকে ধান আসে, এখানে ধান শুকানো হয়, হ্যাঁ, ক্ষেতের থেকে যখন ধান আসে, হ্যাঁ, এখানে ধান শুকানো হয়, ধান শুকানোর জন্য জায়গা থাকে, ধান রাখার জন্য ঘরের ভিতরে ধান রাখার জন্যে গোলা ঘর থাকে। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও গ্রামে অন্য পেশাজীবীরাও বসবাস করে, যেমন জেলে, যেমন যারা মাটির জিনিসপত্র তৈরি করে, কুমারপাড়া, যারা ওই লোহার জিনিসপত্র তৈরি করে, তাদের সেই জায়গাটার নাম হচ্ছে কামাররা যেখানে থাকে সেটাকে কামারপাড়া বলে। এইভাবে বিভিন্ন পেশার সাথে যারা যুক্ত, তাদের সম্পৃক্ত, এদেরকে নিয়ে গ্রামীণ বসতি গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করলাম বিষয়টি তোমাদের মাঝে পরিষ্কার করার জন্যে। তোমরা আমার এই আলোচনার পাশাপাশি তোমরা পাঠ্যপুস্তক পড়বে, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবে। এরপরে আমরা যে আলোচনাটি করব সেটি হলো নগর বসতি। 2 নাম্বার, নগর বসতি। প্রিয় শিক্ষার্থী, নগর বসতি যদি আমরা এই বিষয়টি যদি আমরা বলি, এক কথায় আমরা যেটা বলবো শহর। আমরা শহরের দিকে যদি দৃষ্টি দিই তাহলে কি দেখি? বড় বড় দালান, বিল্ডিং, হ্যাঁ, বড় বড় বাড়ি, সুউচ্চ অট্টালিকা, এগুলো আমরা শহরে আমরা দেখতে পাই। এখানে যেটা হলো যে শহরে যেটা হলো অকৃষিকার্য, হ্যাঁ, অকৃষিকার্য, যেমন মনে করো যে শিল্প কারখানায় যারা চাকরি করে, যারা কাজ করে, তারা পরিবহন, ক্রয় বিক্রয়, তারপরে প্রশাসন, তারপরে তোমার শিক্ষা সংক্রান্ত যে কাজ, এইগুলো পেশায় যারা নিয়োজিত থাকে, হ্যাঁ, এই নিয়োজিত থাকে, এদেরকেই বলে নগর বসতি। পেশায় নিয়োজিত থেকে তারা যেখানে বসবাস করে সেটাকেই বলা হচ্ছে নগর বসতি। নগর বসতির ক্ষেত্রে কি হবে? শহরে বিশাল বিশাল, আমি একটু আগেই বললাম যে অট্টালিকা থাকবে, বিল্ডিং থাকবে, সেখানে বড় বড় রাস্তাঘাট থাকবে, হ্যাঁ, এবং সেখানে তোমার বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, বড় বড় হাসপাতাল থাকবে, তারপরে তোমার নার্সিংহোম থাকতে পারে, তারপরে তোমার পার্ক থাকতে পারে, তারপরে বিভিন্ন সংস্থার অফিস থাকতে পারে, হ্যাঁ, এইগুলো নানা বিষয় সেখানে থাকবে। এবং এই ধরনের যে কর্মকাণ্ড যে সংগঠিত হবে এই নগর বসতিতে। প্রিয় শিক্ষার্থী, আমাদের বসতি ধরনের দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো নগর বসতি। এটা নিয়ে আমি এখানে আলোচনা করলাম। এই পর্যায়ে আমি যেটা আলোচনা করব যে গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস। গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস। গ্রামীণ বসতির ধরন, গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস। প্রথমেই আমরা যে জিনিসটি দেখব যে সেটা কি অবস্থানের প্রেক্ষিতে এবং
বাসগৃহসমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে গ্রামীণ বসতিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। অবস্থানের প্রেক্ষিতে এবং বাসগৃহগুলো, মানুষ যে গ্রামে যে বসবাস করে সেই বাড়িগুলো, সেই বাসাগুলো, সেইগুলোর পরস্পরের অবস্থানের ভিত্তিতে গ্রামীণ বসতিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি, আর একটা হলো বিক্ষিপ্ত বসতি, আর একটা হলো রৈখিক বসতি। যেমন এখানে আমি একটা ছবি আঁকবো, তোমরা একটু লক্ষ্য করো, ছবি আঁকলে বুঝতে পারবা যে বিষয়টা কি। লক্ষ্য করো, এটা হলো গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি মানে একসাথে যারা বসবাস করে, গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। প্রিয় শিক্ষার্থী, এখানে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা কি, যে বাড়িগুলোর যে ঘনত্ব, এখানে দেখো যে 12 কিলোর যে দূরত্ব, 12 কিলোর দূরত্ব কম এবং ঘনত্ব বেশি। একটা থেকে একটা বাড়ির দূরত্ব কম এবং এখানে বাড়িগুলোর, বাসাগুলোর ঘনত্ব বেশি। এই ধরনের যে জনবসতি স্থাপন, সেটাকে আমরা বলবো গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ জনবসতি। প্রিয় শিক্ষার্থী, সেটা কি, সেটা হতে পারে একটি রাস্তাকে কেন্দ্র করেও, কিন্তু এই জনবসতি গড়ে উঠতে পারে। একটি রাস্তাকে কেন্দ্র করেও এই জনবসতি গড়ে উঠতে পারে। এছাড়াও যদি কোনো জায়গায় কোনো উর্বর ভূপ্রকৃতি থাকে, উর্বর মাটি থাকে, বা জলের উৎস থাকে, বা ভূপ্রকৃতি যদি সমতল অবস্থায় থাকে, তাহলে সেখানেও তোমার গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ জনবসতি গড়ে উঠতে পারে, সেখানেও গড়ে উঠতে পারে। এখানে রাস্তার কথা বলা হয়েছে এই জন্যে যে এই রাস্তাটা কি, রাস্তাটা হইল একটা যোগাযোগের মাধ্যম। দেখো এখানে কিন্তু 4টা রাস্তার মিলনস্থল। আমি যেমন জামালপুরের কথা বলতে পারি, জামালপুরে যেমন 5 রাস্তায় তোমরা যদি যাও তাহলে তোমরা লক্ষ্য করবে যে সেখানে 5টি রাস্তার মিলনস্থল। এই 5টি রাস্তার মিলনস্থলের কারণে সেখানে তোমার গোষ্ঠীবদ্ধ এবং সংঘবদ্ধ জনবসতি গড়ে উঠেছে। কারণ এটা একটা বিরাট সুবিধা, 5টি জায়গার থেকে মানুষ একটি জায়গায় কানেক্ট করতে পারছে। এই জন্য সেখানে জনবসতি গড়ে উঠে, এবং এই জনবসতি গড়ে ওঠার পিছনে এই যে বাড়িগুলো রয়েছে, বাড়িগুলোর দূরত্ব কম কিন্তু ঘনত্ব বেশি, দূরত্ব কম কিংবা ঘনত্ব বেশি, একসাথে বসবাস করার একটা অবস্থা। আমি তোমাদের বুঝাইতে পারছি? তাহলে এই পর্যায়ে আমরা যেটা আলোচনা করব সেটি হলো বিক্ষিপ্ত জনবসতি। বিক্ষিপ্ত জনবসতি আলোচনা করব, যে আসলে নামের সাথেই কিন্তু এটা রয়েছে, নামের সাথেই কিন্তু এই বিষয়টি রয়েছে। বিক্ষিপ্ত গ্রামে বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠতে পারে, বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠতে পারে, বিক্ষিপ্ত জনবসতি। বিক্ষিপ্ত জনবসতি। যেমন এখানে একটা বাড়ি, 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 এখানে একটা বাড়ি। প্রিয় শিক্ষার্থী, কানাডা, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় মেষ পালনকে কেন্দ্র করে
এই ধরনের জনবসতি গড়ে উঠেছে। এই বিক্ষিপ্ত জনবসতির উদাহরণ হচ্ছে এই কানাডা, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ায় মেষ পালনকে কেন্দ্র করে এই বিক্ষিপ্ত জনরাশি গড়ে উঠেছে। এছাড়াও এই বিক্ষিপ্ত জনরাশির মূল বিষয়টাই আমি আগে বলছি যে বাড়িগুলো ছড়ানো ছিটানো থাকবে। একটি বাড়ির সাথে আরেকটি বাড়ির একটা দূরত্ব থাকবে। একটি বাড়ির থেকে একটি বাড়ির একটা দূরত্ব থাকবে। দেখো, এই বাড়ি থেকে এই বাড়ির দূরত্ব, এই বাড়ি থেকে দূরত্ব, এই বাড়ি থেকে দূরত্ব, এটা দূরত্ব থাকবে। গ্রামে এই ধরনের বসতি আমরা লক্ষ্য করি। এছাড়াও আরও একটি বিষয় রয়েছে, যেমন পার্বত্য অঞ্চলে, যেমন হিমালয়ের যে বন্ধুর পার্বত্য অঞ্চল রয়েছে, সেখানেও কিন্তু এরকম বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। দেখা যায় যে একটি পরিবারের সাথে আরেকটি পরিবার সারা জীবনেও দেখা হয় না। তো এই ধরনেরও কিন্তু জনবসতি গড়ে উঠতে পারে। আরেকটি বিষয়, সেটা হলো বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার যে কারণগুলো কি। বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার যে কারণ, সেটা হলো তোমার জলাভাব বা জলের অভাব। আরেকটি হচ্ছে জলাভূমি। আরেকটি হলো জলাভূমি। আরেকটি হচ্ছে বনভূমি বা অনুর্বর মাটি। বনভূমি যদি থাকে বনভূমি বা হলো অনুর্বর মাটি। এই সমস্ত কারণে তোমার এই বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠতে পারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এরপরের যে আলোচনাটা সেটা হলো রৈখিক জনবসতি। এটা আরও সহজ। আমরা নদীমাতৃক বাংলাদেশ, নদীকে কেন্দ্র করে তোমার একটি, মানে এটা হলো রৈখিক, হলো একটি সরল রেখায় রৈখিক জনবসতি, রৈখিক বসতি। যেমন চিত্রটা হলো এরকম, এখানে বাড়ি, এখানে বাড়ি, এখানে বাড়ি। এটা কি? এটি হচ্ছে নদীর বাঁধে জনবসতি গড়ে ওঠে। এছাড়াও যেটা হলো যে তোমার নদীর কিনারা, নদীর পাশ দিয়ে জনবসতি গড়ে ওঠে। এছাড়াও যেটা হলো যে তোমার ওই রাস্তা, সে রাস্তার পাশ দিয়ে জনবসতি গড়ে উঠবে। এইগুলোর কারণে রৈখিক জনবসতি গড়ে ওঠে। যেমন ওই নদীর বাঁধে গড়ে ওঠার কারণ হলো সেটা একটা উচ্চভূমির কারণে সেখানে বসবাস করার সুবিধা, বন্যামুক্ত এলাকা, যার ফলে সেখানে মানুষ বসবাস গড়ে ওঠে। এই প্রাকৃতিক কারণগুলোর কারণেই কিন্তু এই রৈখিক জনবসতি গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, আমার আজকের আলোচনা শেষ পর্যায়ে। এখন তোমরা বাড়ির কাজ নেবে। বাড়ির কাজ দিতেছে মানব বসতি কাকে বলে। মানব বসতি কাকে বলে? 1 নম্বর, মানব বসতি কাকে বলে। 2 নম্বর, বসতি স্থাপনের নিয়ামকগুলোর ব্যাখ্যা দাও। নিয়ামকগুলোর ব্যাখ্যা দাও।
ব্যাখ্যা দাও। 3 নাম্বার হচ্ছে যে বসতি কিভাবে গড়ে ওঠে। বসতি কিভাবে গড়ে ওঠে। 4 নাম্বার হচ্ছে চিত্রে উল্লেখিত বসতির গঠন প্রক্রিয়া বিশ্লেষণ কর। চিত্রে উল্লেখিত বসতির গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর। এই 4টা প্রশ্ন তোমরা বাসায় সম্পন্ন করে আমাদের 10ম শ্রেণীর যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা আপলোড দিবে। আর আরেকটা কথা, তোমরা যারা এই ভিডিওটি দেখবে বা দেখছো, সাথে সাথে তোমরা সেই কমেন্টে তোমরা তোমাদের নাম, রোল নাম্বার, শ্রেণী, শিফট এগুলো তোমরা লিখবে। আমরা লক্ষ্য করব যে কারা কারা আমাদের এই ক্লাসগুলো তোমরা দেখছো, কারণ এগুলো আমাদের অফিসিয়ালি দায়বদ্ধতা রয়েছে যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো আমাদের শিক্ষার্থীরা দেখছে কিনা। তো প্রিয় শিক্ষার্থী, আমি আমার ক্লাস শেষ করব, আবারও তোমাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করছি। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলবে। তোমাদের যে গার্ডিয়ানদের, অভিভাবকদের নির্দেশনা মেনে চলবে, পড়াশোনা করবে, পাশাপাশি সৃজনশীল কাজে মনোযোগ দেবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক এই প্রার্থনায় আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।